নুন সাকিন যেখানে নিয়ম আছে সেখানে নুন সাকিন পড়ার নিয়ম চারটি ইকলাব ইদগাম ইকফা ইজহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহিদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের তাহসিন অর্থাৎ সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষার ক্লাস পর্ব নাম্বার 22 এবং তাজবিদ নিয়ে আমরা আলোচনা করতেছি এবং তাজবিদের 16 নম্বর তাজবিদ আমরা ইতিপূর্বে অবগত করিয়েছি যে 7 নম্বর ক্লাসের পর থেকে নিয়ে আমাদের কোরআন শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা তাজবিদ, সেটা নিয়ে আলোচনা চলতেছে। আপনারা ইতিপূর্বে যারা পূর্বে তাজবিদগুলো দেখেন নাই, 7 নম্বর ক্লাসের পর থেকে আপনারা দেখে আসবেন। যদি পারেন সম্পূর্ণ ক্লাসগুলো ফলো করবেন ইনশাআল্লাহ। আপনি যদি একেবারে কোনোদিন কোরআন পড়েন না অথবা অল্প অল্প পড়তে পারেন অথবা অনেক আগে পড়েছিলেন ভুলে গেছেন, সেগুলো আপনারা খুব সহজেই পড়তে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। আজকে আমরা যে তাজবিদ নিয়ে আলোচনা করব সেই তাজবিদ নাম্বার হচ্ছে 16। আজকে যে তাজবিদটা নিয়ে আলোচনা করব সেই তাজবিদটার নাম হচ্ছে ইকলাব। আমরা জানি সাধারণত নুনের উপর যেখানে সাকিন থাকে, ডিরেক্ট নুনের উপর সাকিন দেখা যায়, অথবা দুই জবর, দুই জের, দুই পেশ, এই ধরনের, অর্থাৎ তানবিন আর নুন সাকিন যেখানে থাকে কোনো না কোনো নিয়ম সেখানে থাকে। অর্থাৎ নুনের উপর সাকিন কোথাও আপনি পড়তে গিয়ে ডিরেক্ট দেখতে পাচ্ছেন, তাহলে মনে করেন সেখানে কোনো না কোনো নিয়ম থাকবেই। অথবা দুই জবর, দুই জের, দুই পেশ দেখতে পাচ্ছেন, সেখানেও কোনো না কোনো নিয়ম থাকবে। আসলে কি নিয়ম থাকবে আমরা আগে ক্লিয়ার করছি যে দুই জবর, দুই জের, দুই পেশের মধ্যেও কিন্তু একটা নুন সাকিন লুকায়িত থাকে। অর্থাৎ যেখানে দুই পেশ, একটা পেশ আর একটা নুন সাকিন, যেখানে দুই জের, একটা জের, একটা নুন সাকিন, এবং যেখানে দুই জবর থাকে, একটা জবর, একটা নুন সাকিন। অর্থাৎ ডিরেক্ট নুনের উপর সাকিন দেখা যাক অথবা দুই জবর, দুই জের, দুই পেশের মাঝখানে লুকায়িত থাক, উভয় অবস্থায় কোনো না কোনো নিয়ম অনুযায়ী পড়তে হবে। সুতরাং চলুন দেখে আসি সেই নিয়মগুলো কি। দেখুন, আমাদের এখানে প্রথমে বলা হয়েছে নুন সাকিন যেখানে নিয়ম আছে সেখানে, যেখানে নুন সাকিন থাকবে, চাই ডিরেক্ট নুনের উপর সাকিন দেখা যাক অথবা দুই জবর, দুই যে দুই পেশের মাঝখানে নুন সাকিন দেখা যাক না কেন, তার কোনো না কোনো নিয়ম থাকবে। সাধারণত নুন সাকিন বলতে কি বুঝে? নুন সাকিন বলতে তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন কেউ বুঝায়। অর্থাৎ নুনের উপর সাকিন ডিরেক্ট দেখা যাচ্ছে, এটা ডিরেক্ট নুন সাকিন। আর তানবিনের মধ্যে সাধারণত ভিতরে যে নুন সাকিনটা লুকাইতে থাকে, সেখানেও এটাও কিন্তু নুন সাকিন হিসেবে ধর্তব্য হবে। এখন যেই নিয়মটা আছে, আসলে সেই নিয়মগুলো কি কি? অর্থাৎ নুন সাকিনটাকে পড়তে গেলে 4টা নিয়মে পড়তে হয়। এই জন্য বলা হয়েছে নুন সাকিন পড়ার নিয়ম 4টি। এক নম্বর হচ্ছে ইকলাব, ইদগম, ইকফা, ইজহার। অর্থাৎ এই 4 নিয়মে সাধারণত নুন সাকিনকে পড়তে হয়, ইকলাব, ইদগম, ইকফা, ইজহার। এই জন্য আমরা এটাকে যদি একটু ছন্দ আকারে বলি তাহলে এমন বলবো, নুন সাকিন যেখানে নিয়ম আছে সেখানে নুন সাকিন পড়ার নিয়ম 4টি ইকলাব, ইদগম, ইকফা, ইজহার। অর্থাৎ যেখানে নুন সাকিন থাকবে, চাই সেটা ডিরেক্ট নুনের উপর সাকিন দেখা যায় অথবা দুই জবর, দুই যে দুই পেশের মধ্যে থাক না কেন, কোনো না কোনো নিয়ম থাকবে। আর সেই নিয়ম কি? ইকলাব, ইদগম, ইকফা, ইজহার। তো আমরা 4টা ক্লাসের মধ্যে সাধারণত ইকলাব, ইদগম, ইকফা, ইজহার আলাদা আলাদা ক্লাসের মধ্যে বর্ণনা করব। তো আজকে আমাদের নুন সাকিন পড়ার প্রথম নিয়ম যেটা, সেটা হচ্ছে ইকলাব। সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে দেখুন, ইকলাব অর্থ বদল করা। আর বদল করা মানে কি? নুনকে মিম ধরা। যেহেতু আমাদের নুন সাকিনের পড়া হচ্ছে, অর্থাৎ নুনের উপর সাকিন যখন দেখা যাবে আর সেটা যদি ইকলাব হয়, তাহলে সেটাকে নুনটাকে আমরা মিম ধরে গুণনার সাথে পড়বো। অর্থাৎ ইকলাব মানে বদল করা, নুনকে মিম ধরা। কিভাবে ধরতে হবে আমরা সামনে কিন্তু এটা নিয়ে সাধারণত উদাহরণ যখন দিব তখন আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। ইকলাবের মূলত একটা হরফ। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নুন সাকিন আসলে এটা ইকলাব হয়েছে না ইদগম হয়েছে না ইকফা হয়েছে না ইজহার হয়েছে, এটা বুঝবো কখন? তার বামের হরফটা দেখে, যে নুন সাকিনের পরের হরফটা আসলে কি রয়েছে, সেই হরফটা দেখেই সাধারণত আমাদেরকে বুঝতে হবে আসলে এটা ইকলাব হয়েছে, এটা ইদগম হয়েছে, এটা ইকফা হয়েছে, এটা ইজহার হয়েছে। তো আপনি সাধারণত আসলে এটা যে ইকলাব হয়েছে কিনা এটা জানার জন্য আপনার একটা হরফ জানতে হবে। অর্থাৎ ইকলাবের মাত্র এক হরফ,
তার নাম হচ্ছে কি বা, আবার তার নাম বা, একটু ছন্দ মেলানোর জন্য এটা বলছে দুইবার। অর্থাৎ ইকলাবের মাত্র একটা হরফ, অর্থাৎ নুন সাকিনের বামে শুধুমাত্র বা হওয়াটাই হচ্ছে ইকলাবের আলামত। হ্যাঁ, এখন যদি বা থাকে নুন সাকিনের বামে তাহলে কি করতে হবে? ছন্দ দিয়ে বলা হচ্ছে নুন সাকিনের বামে বা হরফ যদি হয়, নুন সাকিনকে মিম ধরে গুণনা করে পড়তে হয়। আমরা যত জায়গায় নুন সাকিন থাকবে এবং তারপরে অক্ষর যদি বা থাকে, তাহলে নুন সাকিনটাকে আমরা টোটালি বাদ দিয়ে দিব, লেখার মধ্যে আসবে কিন্তু পড়ার মধ্যে আসবে না। সেই নুনটাকে প্রথমে মিম ধরতে হবে, আর মিম শুধুমাত্র ধরলে হবে না, গুন্নার সাথে একটু নাকের মধ্যে ধরে রেখে তারপরে পড়তে হবে। হ্যাঁ, দেওয়া থাকবে নুন কিন্তু পড়তে হবে মিম। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কালামের বিধান, আপনার আমার কিছু করার নেই। আমরা বাংলাতেও পড়তে গেলে সাধারণত লেখা থাকে পদ্মা, আমরা পড়ি পদ্মা। লেখা থাকে ব্রহ্মপুত্র, আমরা পড়ি ব্রহ্মপুত্র। লেখা থাকে ব্রাহ্মণ বাড়িয়া, আমরা পড়ি কি ব্রাহ্মণ বাড়িয়া। এরকম ইংলিশের মধ্যে অনেক আছে টক বানান, যেটা দ্বারা কথাবার্তা বলা, TALK। লেখা আছে টল্ক, আমরা পড়তেছি কি টক। লেখা আছে LUX লুক্স, আমরা পড়তেছি লাক্স। হ্যাঁ, তো এরকম সাধারণত বাংলা এবং ইংরেজির মধ্যেও আছে, ঠিক তদ্রুপ আরবির মধ্যে আছে। লেখা আছে নুন, পড়তে হবে মিম, যেহেতু নুন সাকিনের বামে মিম আছে। হ্যাঁ, যেহেতু আমরা পড়লাম নুন সাকিনের বামে বা হরফ, নুন সাকিনের বামে বা হরফ যদি হয়, নুনকে মিম ধরে গুণনার সাথে পড়তে হবে। হ্যাঁ, এটাকে যদি আমরা এইভাবে বলি, ইকলাব অর্থ বদল করা, নুনকে মিম ধরা, ইকলাবের এক হরফ তার নাম বা, তার নাম বা। নুন সাকিনের বামে বা হরফ যদি হয়, নুনকে মিম ধরে গুণনা করে পড়তে হয়। অর্থাৎ আমরা পড়তে গিয়ে যত জায়গায় কোরআনের মধ্যে চাই ডিরেক্ট নুনের উপর সাকিন দেখা যায়, অথবা দুই জবর দুই যে দুই পেশ, তার বামে যদি অক্ষরটা বা থাকে, তাহলে আমরা এই নুন সাকিনটাকে প্রথমে মিম ধরবো, তারপরে গুণনার সাথে আদায় করবো। হ্যাঁ, এই ছিল আমাদের ইকলাব। এখন আমরা একটু উদাহরণগুলো পড়ে আসি, তাহলে আমাদের জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। দেখেন, হামজা জবর আ লাগবে, যেহেতু সাকিন তাই থাকাটা হচ্ছে কি লাগানোর আলামত, তাহলে লাগাইতে হবে। তাহলে নুনের উপর সাকিন, নুন সাকিন আছে, বামে বা আছে, তাহলে এখানে ইকলাব পাওয়া গেছে। এই জন্য নুনকে আমরা মিম ধরবো, তাহলে আটা গিয়ে নুনের সাথে লাগবে না, বরঞ্চ আটা গিয়ে মিমের সাথে লাগবে। হ্যাঁ, হামজা জবর আ লাগবে মিমের সাথে, আম আম। এই যে আম ধরে রাখতেছি কেন? নুন সাকিনের বামে বা হরফ যদি হয়, নুনকে মিম ধরে গুণনা করে পড়তে হয়। জন্য কি বলতেছি, আম বা জবর বা, আম বা। হামজা জবর আম বা আম বা। ঠিক তো দুর্ভাবে পরের শব্দটা যদি করি, মিম জের মি, আবার নুন সাকিন বামে বা, তাহলে নুনটাকে মিম ধরতে হবে, গুণনার সাথে পড়তে হবে, লাগাইতে হবে মিমের সাথে। মি লাগবে মিমের সাথে, মিম। কেন মিমের সাথে লাগালাম? নুন সাকিনের বামে বা হরফ যদি হয়, নুনকে মিম ধরে গুণনা করে পড়তে হয়। মিম বা জবর বা, বা লাগবে আইনের সাথে, বা মিম বা। দাল জের দি, মিম বাদি, মিম বাদি। আমরা কিন্তু সাকিনের মধ্যে গিয়ে সবসময় লাগাচ্ছি, কেন? সাকিনের তাজদিদের কাজে হচ্ছে বামে ডানের হরকতটা বামের হরকতের সাথে লাগানো। মিম বাদি। হামজা জবর আ, আবার নুন সাকিন বামে বা, তাহলে আটা কার সাথে লাগবে? মিমের সাথে। আ লাগবে মিমের সাথে, আম। কেন মিমের সাথে লাগলো? নুন সাকিনের বামে বা হরফ যদি হয়, নুনকে মিম ধরে গুণনা করে পড়তে হয়। আম বা জের বি, আম্বি। ইয়া আলিফ জবর ইয়া, কয় লিফ টানতে হবে? 4 লিফ টানতে হবে। কেন? মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয়, 4 লিফ টানতে হয়। মাদ্দে মুত্তাসিল তারে কয়। মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয়, দম ফেলিয়ে নাইবা ফেলি 4 লিফ টানতে হয়, তাই না? এটা আমাদের মাদ্দে মুত্তাসিলের মুস্তাকিল একটা ক্লাস চলে গেছে, আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনার পূর্বে চেক আউট করে আসবেন ইনশাআল্লাহ। মাদ্দে মুত্তাসিল যদি কারো ক্লিয়ার না থাকে, তাহলে এই চিহ্নটা থাকলে 4 লিফ টানতে হয়। আম্বিয়া, হামজা পেশ উ, আম্বিয়া উ। ঠিক তবে পরের শব্দটা যদি আমরা পড়ি, নুন জবর না, না লাগবে ফায়ের সাথে, নাফ। কেন ফায়ের সাথে লাগলো? যেহেতু ফায়ে সাকিন আছে, আর সাকিনের কাজ হচ্ছে ডানা হরকতটা তার সাথে এসে লাগানো, নাফ। সিন জের সি, সি লাগবে, বলেন তো কার সাথে লাগবে?
নুনের সাথে লাগবে না মিমের সাথে? যেহেতু নুন সেকেন্ডের বামে বা আছে, নুন সেকেন্ড যদিও বা দেখা যাচ্ছে না, কিন্তু যেখানে দুই জের, একটা জের একটা নুন সেকেন্ড, এই জন্য সিন জের সি আমরা জেরটা কিন্তু বলছি। তাহলে এখন আরেকটা নুন সেকেন্ড রয়ে গেছে, তার বামে বার হয়েছে, তাহলে তার নুনটাকে বাদ দিয়ে আমরা মিমের সাথে লাগাবো। সিন জের সি, সি লাগবে মিমের সাথে সিম। কেন? নুন সেকেন্ডের বামে বা হরফ যদি হয় নুনকে মিম ধরে গুণা করে পড়তে হয়। নাফসিম, নাফসিম, বা জের বি, মিম আলিফ জবর মা, বিমা, জবর বামে খালি আলিফ হইলে এক আলিফ টানতে হয়, তাই না? মাদ্দে আসলি তারে কয় বা তবাই তাকে বলা হয়। নাফসিম বিমা, নাফসিম বিমা, হামজা জবর আ, লাম জের লি, লি লাগবে ইয়ার সাথে লি, আলি এক আলিফ টানতে হবে। জের বামে আছে কিন্তু যদি হয় এক আলিফ টানতে হয়, মাদ্দে আসলি তারে কয় আলি। মিম পেশ মু, মু লাগবে মিমের সাথে মুম, আলি মুম। নুন সেকেন্ডের বামে বা হরফ যদি হয় নুনকে মিম ধরে গুণা করে পড়তে হয় আলি মুম, বা জের বি, মিম আলিফ জবর মা, বিমা, জবর বামে খালি আলিফ হইলে এক আলিফ টেনে এটা পড়িতে হয়, তাই না? তার নাম মধ্যে আসলি বা মধ্যে তবাই। তাহলে কি হবে? আলি মুম বিমা, আলি মুম বিমা, আম্বা আ মিম বাদি, আম্বিয়াউ, নাফসিম বিমা, আলিমুম বিমা। এই ছিল আমাদের আজকে মোটামুটি ভাবে ইকলাব। হ্যাঁ, তো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ যে যেখানে নুন সেকেন্ড থাকবে, চাই ডিরেক্ট নুনের উপর সেকেন্ড দেখা যায় অথবা দুই জবর দুই যে দুই পেশে মাঝখানে নুন সেকেন্ড থাকুক না কেন, সেই নুন সেকেন্ডের থাকলেই তার বামে অক্ষর দিকে তাকাইতে হবে। সেই অনুযায়ী চারভাবে সাধারণত পড়া হয় ইকলাব, ইদগাম, ইখফা, ইজহার। আমরা আজকে শুধুমাত্র ইকলাব পড়লাম, অর্থাৎ নুন সেকেন্ডের বামে যদি বা হরফ থাকে তাহলে নুনটাকে মিম ধরে আমাদেরকে গুণনার সাথে পড়তে হবে। এই ছিল আমাদের মোটামুটি ইকলাব পড়ার নিয়ম। আমরা সাধারণত ইকলাব, ইদগাম, ইখফা, ইজহার সবগুলোকে একটা ক্লাসের মধ্যে আলোচনা করব। অনেকের এই জায়গাটার মধ্যে একটু প্রবলেম, অনেকেই জিনিসগুলো বুঝতে পারে না। আপনারা যদি সূক্ষ্মভাবে একটু ফলো করেন, একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখেন, নিজে নিজে প্র্যাকটিস করেন, অবশ্যই আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের নুন সেকেন্ডের তাজবিদগুলোর মধ্যে যত প্রবলেম আছে সবগুলো সলিউশন হবে ইনশাআল্লাহ। সুতরাং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং আপনার দাওয়াতের দ্বারা যদি একজন ব্যক্তি কোরআন শিখনেওয়ালা হয়ে যায় তাহলে এটা আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।